ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যারা রেকর্ড ক্লাস করবে তারা জানো যে আমরা লাইভ ক্লাস শুরু হওয়ার পর 1-2 মিনিট একটু অপেক্ষা করি যাতে ক্লাসটা সকলে অ্যাড হয়ে নিতে পারে, এরপরে আমরা ক্লাস শুরু করব। তো আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথ, আজকে আমরা চেষ্টা করব যতই দেরি হোক লেট হোক আজকে চ্যাপ্টার 5টাকে শেষ করব। ঠিক আছে, শেষ করে আমরা আজকের মতো রিল্যাক্স এই চ্যাপ্টার 5কে বিদায় দেবো। ফান্ডামেন্টালের যে অংশটা 5টা অধ্যায় আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর সবার কাছে একটা রিকোয়েস্ট যে দ্বিতীয় বর্ষতে কিন্তু দেরি করে প্রাইভেট শুরু করবো না। এর ফলে দেখতে পাচ্ছি যে আমাদের কি চাপটা হয়ে যাচ্ছে। ওরা সেশন জট না পড়লে চাপটা হতো না, কারণ হঠাৎ করে সেশন জট তো যাই হোক এখনো ফরেন ক্লাবের ডেট দেয় নাই। আমরা ইনশাল্লাহ ভালোভাবে শেষ করতে পারবো। আচ্ছা, আজকে আমরা শুরু করি। আর 2-1 জন অ্যাড হলে হোক, আমরা একটু অপেক্ষা করি। নম্বর 38। আচ্ছা, তো আজকে আমরা প্রথমত যেটা করবো সেটা হচ্ছে 35 নাম্বার। মনে হয় 35 নাম্বারের আগে করা হয়েছিল, কত নাম্বার যেন, এদিকে হচ্ছে আমরা 33 নাম্বার করেছিলাম। 33-এর 2, হ্যাঁ। তো আজকে করবো 35 নাম্বার। তো আমরা টাইম ওয়েস্ট না করে 35 নাম্বারটা শুরু করি। তো প্রথমত 35 নাম্বার কি বলতেছে একটু দেখার চেষ্টা করি। যে একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা আমাদের সমাধান করতে হবে। আর সমাধান করার আগে এখানে বলে দেওয়া আছে যে দুইটা মূলের গুণফল 2 দিয়ে দেওয়া আছে। ওকে, তো আমাদের কি করতে হবে, এই সমীকরণটা আমাদের সমাধান করতে হবে। তো ওকে, তো সমীকরণটা কিভাবে সমাধান করা যায় একটু দেখি। তো আমার মনে হয় যে যদি আমি খাতায় না করিয়ে নোট খাতা থেকে যদি তোমাদের বুঝাই দেই তাহলে আজকে চ্যাপ্টারটা খুব দ্রুত শেষ করা যাবে। অথবা যদি খাতায় করাইতে চাই তো আমি কি করছি, আলগা করে সাইড নোট করে রেখে দিচ্ছি যাতে তোমাদের খাতায় না করিয়ে ডাইরেক্ট হচ্ছে খাতা থেকে বুঝাই দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা ওইটাই ফলো করব যাতে দ্রুত চ্যাপ্টারটা শেষ হয়ে যায় আর কি। তো দেখো 35 নাম্বার। ঠিক আছে, তো আমাদের প্রশ্নটা কি, এবি সেম প্রশ্ন। 6x4 x⁴ মাইনাস 29 x³ প্লাস 40x² মাইনাস 7x মাইনাস 12 = 0 সমীকরণটার আমাদের সমাধান করতে হবে, যার দুটা মূলের গুণফল দেওয়া আছে কত, 2। তো আশা করি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ। কেউ ক্লিয়ার না দেখতে পারলে একটু কমেন্ট করবা। তো আচ্ছা, প্রথমত আমাদের প্রদত্ত সমীকরণ যেটা ছিল তুলে ফেললাম। এখন ধরা যাক যে প্রদত্ত সমীকরণের মূলগুলো কি ধরলাম। কিভাবে বুঝবো কয়টা মূল আছে, আমি বরাবরের মতো বলতেছি যে একটা সমীকরণের প্রথম পদের যে পাওয়ারটা দেখে আমরা ঘাতটা দেখে বুঝতে পারবো যে আসলে কতগুলো এখানে মূল থাকবে। এখানে x⁴ সমীকরণের প্রথম পদে তো আমার 4টা আমাদের মূল থাকবে অবশ্যই। তো যেকোনো কিছু আমরা ধরে নিতে পারি মূলগুলান। তো ABCD ধরে নিলাম। তো 4টা মূলের ক্ষেত্রে আমরা প্রথম থেকে দেখে আসতেছি যে 4টা মূলের ক্ষেত্রে একটু আবার ব্যাখ্যা করি। যদি 4টা মূল থাকে, সাপোজ মনে করো এখানে আমাদের ABCD আছে। তো 4টা মূলের ক্ষেত্রে যদি মূলগুলোর মান বের করতে যাই তাহলে প্রথমত মূলগুলার যোগফল বের করতে হয় আমাদের। মূলগুলোর যোগফলের সূত্র কি, সূত্র হচ্ছে যে -b/a, তাই না? যারা প্রথম থেকে ক্লাসগুলো করেছো তারা আশা করি বুঝতে পারছো। এরপর তো 2টা করে পদের গুণফল AB AC, এরপর কি প্লাস AD, এরপর আবার BC, এরপর কি BD, AB AC AD, তারপর BC BD প্লাস BD প্লাস এরপর কি করতে হয়, সিধা আবার দিয়ে গুণ প্লাস CD ইকুয়াল কি সূত্র আমাদের যে হচ্ছে ABC C/A যদি 4টা মূল থাকে। ঠিক আছে, এরপর আবার আমাদের হচ্ছে 2টা করে মূল গুণ করলাম, এবার 3টা করে মূল গুণ করতে হবে। ABC প্লাস ABD, এটা মুখস্থ করে রাখবা বা টেকনিক করে নিজেরা মনে রাখবা নিজেদের মতো করে। ACD প্লাস BCD ইকুয়াল কি সূত্র ছিল আমাদের যে -D/A।
অধ্যায়ের প্রথমে সূত্রগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বা প্রথমে যারা ক্লাসগুলো করেছো তারা হয়তো বা জানো যে ক্লাসগুলোতে এইসব বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। ওকে, তো এরপর এই চারটা মূলে আবার কি গুণফল, চারটা মূলে গুণফল সূত্র কি, লাস্টে যেটা থাকে তো ই, যদি আমাদের এখানে যেহেতু হচ্ছে কি বলে চারটা মূল যেহেতু, সো আমাদের কত দূর পর্যন্ত যেতে হবে, ই পর্যন্ত। ইটা কোনটা, যেটা ধ্রুবক পদ। তো ই হচ্ছে সূত্রটা হচ্ছে যে সি ই বাই এ, ঠিক আছে। তো আমরা বরাবরই জানি প্রথমে একটা মাইনাস, এরপর প্লাস, এরপর মাইনাস, এরপর প্লাস। তো আশা করি এই যে চারটা মূল থাকলে একটা সমীকরণ সমাধানের ক্ষেত্রে মূলের মান বের করার ক্ষেত্রে যে আমাদের যেভাবে মানগুলো বের করতে হয়, প্রথমত একটা করে যোগফল, দুইটা করে, তিনটা করে, এরপর কি মূলগুলোর গুণফল, সেগুলো আশা করি তোমাদের ইতিমধ্যে বুঝে গেছো। আর অবশ্যই একটু কম বুঝতে পারলে প্রথমের ক্লাসগুলো করে নিবা। তাহলে যোগফলের সূত্র যেহেতু কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে -29টা হচ্ছে কি বি এর মান, তাই না? আর সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমি এভাবে না বুঝাই দিই, তোমাদেরকে খাতায় করাই দেই, এটাই মনে হয় বেশি ভালো হবে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে এক্সাম্পল 35। ওকে, তো প্রথমত প্রদত্ত সমীকরণ দেওয়া আছে 6x⁴ -29x³ প্লাস 40x² -7x -12 = 0। তো আমরা ধরে নেই যে, ধরা যাক এই সমীকরণের মূলগুলান প্রদত্ত সমীকরণের মূলগুলো, চারটা মূল যেহেতু ABCD, কিভাবে বুঝবো আগে বলছি, পাওয়ার থেকে বুঝতে পারবো। আচ্ছা, তো এখন এই মূলগুলার প্রথমত আমাদের কি করতে হবে, যোগফল বের করতে হবে। সূত্রটা কি, আমরা এটাকে যদি আমরা পি কিউ আর এস ধরতে পারি, আলফা বিটা গামা এবং ডেল্টাও ধরতে পারি, সমস্যা নাই। তোমরা জানি এটা হচ্ছে এ, এটা হচ্ছে -2b আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে, এটা সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কি ই। তো আমরা সাধারণত জানি যে মূলগুলো যোগফল বের করতে গেলে চারটা সমীকরণে প্রথমে এই সূত্র হচ্ছে -b বাই এ। তো বি এর মান কত, -29, এর মান 6, তাহলে মাইনাস মাইনাস প্লাস 29/6। ওকে, এরপর দেখো দুইটা করে আমরা মূল গুণ করে ফেলি, এ বি, বিসি, এসি প্লাস এডি। এরপর আবার বি থেকে শুরু, বিসি, বি এর পরে কি সি, এরপর বিডি। তো দেখো এটা সহজভাবে মনে রাখার টেকনিকটা দেখো, এর পরে কি বি, তারপর বি এর পরে কি, এরপর সি, তারপর এর পরে ডি, বি সি ডি হলো, আবার বি থেকে শুরু, এরপরে কি বি, বি এর পর কি সি, বি সি, এরপর আবার সি এর পরে কি আছে বিডি। এরপর দেখো আমাদের আর কি আছে, শেষ মূল হিসেবে আছে সি আর ডি, তাহলে সিডি ইকুয়াল সূত্র কি, যে এই যে সি, এটাকে যদি মনে করি আমরা 3 নম্বর পদটাকে সি যদি মনে করো, সি বাই এ, তো সি এখানে হচ্ছে 40, এ হচ্ছে 6। ওকে, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো, এটাকে দেবো হচ্ছে 2 নম্বর সমীকরণ। এরপর 3টা করে মূল গুণ করে ফেলবো, এ বি সি প্লাস এ বি ডি প্লাস এ সি ডি। এরপর আরেকটা থাকবে আমাদের বিসিডি। তো এটা সূত্রটা কি, এখানে প্লাস ছিল, এরপর একটা কি হবে মাইনাস, কোনটা এই পদ নিলাম, এই পদ নিলাম সূত্রের, যারা প্রথমের ক্লাসগুলো করেছে। এরপর -7 আছে, তাই না? তো সূত্রটা কি, সাপোজ এটাকে যদি আমরা ডি মনে করি, তাহলে কি এখানে পজিটিভ ছিল, তার মানে হচ্ছে -d বাই এ। তো মাইনাস, এখানে ডি এর মানটা হচ্ছে -7, ই এর মান হচ্ছে 6, তো মাইনাস প্লাস 7/6। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেখলি। তো আশা করি খুবই ইজি। ভাইয়া ওয়ালাইকুম হ্যাঁ ইসমিতা ঐশী, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। তো দেখো এই যে প্যাটার্ন গুলো খেলে একটু বড় বড়, কিন্তু আগের ম্যাথ গুলোর মতনই, শুধু একটু লং টাইপের, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারতেছো। এরপর দেখো কি করবো, চারটা মূলই আমাদের গুণ করে ফেলতে হবে, ঠিক আছে? তো লাস্টের পার্টটা কি হয় চারটা মূলের ক্ষেত্রে, এই যে নেগেটিভ পজিটিভ নেগেটিভ করলাম, এরপর কি আসে পরেরটাতে আবার পজিটিভ, তার মানে এই মাইনাস ই বাই এ, লাস্টে যে চারটার গুণফল করবো, তো শুধু ই বাই এ, তাই না? তো -12 হচ্ছে ই এর মান, মানে শেষের পদের মান, এ হচ্ছে 6, এটা কাটাকাটি করো, 6 2 12, তাহলে -2 আসে, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তো আই হোপ যে তোমরা এটা বুঝতে পারছো। এই সমীকরণটা থেকে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার 4, তখন চারটা মূল আছে, চারটা মূলের ক্ষেত্রে আমরা সমীকরণের যে মানগুলান বের করে নিতে হয়, পজিটিভ একটা করে যোগ করে, দুইটা করে যোগ করে, তিনটা করে যোগ করে, এরপর কি চারটা মূলে গুণফল করে মানগুলা বের করে নিতে হয় কিভাবে, সেগুলো আমি অনেক আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম, সেইভাবে করে ফেললাম। তো আজকে একটু ক্লাসটা দ্রুত আগানোর চেষ্টা করবো যাতে শেষ করতে পারি। তো
তো একটু প্রশ্নতে তোমরা যদি দেখো প্রশ্নে কি বলতেছে, প্রশ্ন মতে পাই কি বলছে, দুইটা মূলের গুণফল আমাদের বলতেছে যে, সেটা নিচে একটা খাতা না তো সমস্যা নেই, বলতেছে দুইটা মূলের গুণফল হচ্ছে 2। তো আমরা জানি না কোন দুইটা মূলের গুণফলের কথা বলতেছে 2, আমরা যে কোনো দুইটা মূলের গুণফল ধরে নিলাম যে 2। প্রশ্ন মতে পাই তাহলে এ আর বি প্রথম দুইটা মূলের গুণফল আমরা 2 ধরে নিলাম, এটাকে দিলাম 5 নম্বর সমীকরণ। এখন 4 নম্বর সমীকরণ হতে পাই, তো প্রথমত আমাদের দেখতে হবে 4 নম্বর সমীকরণটা কি ছিল। 4 নম্বর সমীকরণটা ছিল ABCD ইকুয়াল -2। তাহলে এখানে জাস্ট আমরা কি করব, এবির মানটা এখানে বসাই দেব। এবির মান কত আমরা পেলাম 2, তাহলে ABCD ইকুয়াল ছিল -2 4 নম্বরে, তাহলে এখানে এবির মানটা 2 বসাই দেই, 2 ইন্টু সিডি, যেটা আমরা প্রশ্ন থেকে বের করলাম, বাই 2, অর্থাৎ সিডি ইকুয়াল হচ্ছে 2/2, 2টা ডিভাইডেড করে দিলে আমাদের কি হয়ে যাবে, এটা অবশ্য -2 সরি, -2/2, তাহলে কত আসবে, ইকুয়াল আমাদের মানটা আসবে হচ্ছে -1। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, তো এখন যে ধাপগুলান, সেই ধাপগুলান আমি তোমাদের খাতা থেকে বোঝাবো, নোট খাতা থেকে, জাস্ট যাতে হচ্ছে আমরা দ্রুত শেষ করতে পারি, কারণ তাছাড়া আজকে অধ্যায়টা শেষ করা যাবে না। তো তোমরা একটু খাতাটা ফলো করো, এটুকু একটু পার্টটা ক্লিয়ার করে দেওয়া ছিল, সো ক্লিয়ার করে দিলাম। তাহলে আমাদের 4 নম্বর আমাদের এখানে সিডি ইকুয়াল আসলো কত নম্বর সমীকরণটা, 6 নম্বর সমীকরণে সিডি ইকুয়াল -1 আসলো। আচ্ছা, তো এখন দেখো এর পরেরটা কি করবো, সিডি ইকুয়াল আমাদের -1 আসছে। এবার 3 নম্বর সমীকরণ হতে আবার পাই। 3 নম্বর সমীকরণটা প্রথমত আমাদের দেখা জরুরি। 3 নম্বর সমীকরণটা কি একটু দেখি। এই যে 3 নম্বর সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি যে এবিসি এবিডি এসিবিটি প্লাস বিসিডি ইকুয়াল 7/6, তাই না? তো তাহলে আমরা সিডি ইকুয়াল পাই না -1, এবি ইকুয়াল আবার আমাদের উদ্দীপক থেকে পেয়েছি বা প্রশ্ন থেকে 2। তখন 3 নম্বর সমীকরণে এই মানগুলো একটু জাস্ট বসাই দাও। এই যে এবির মান বসাই দাও এখানে, তাহলে কি হবে 2c, আবার সিডির মান এখানে বসাই দাও, তাহলে কত আসবে -1 b, তাই না? তো ব্যাপারটা এরকম, এখানে এবির মান বসাই দাও, তাহলে এবির মান বসাই দিলে কত হবে 2d, আবার এখানে হচ্ছে এজির মান তো বসা যায় না, সিডির মান বসাই দাও -1, তো -1 বসাই এখানে -a থাকবে, আর এখানে থাকবে -b, ব্যাপারটা এরকমই। তো দেখো তাহলে এখন আমরা জাস্ট 3 নম্বরে মানগুলো বসাই দিলাম, এবির জায়গায় 2, সিডির জায়গায় -1, তাহলে থাকবে আমাদের 2c প্লাস 2d -a - b বাই 7/6। তো এখান থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে c প্লাস d থাকে, আর -a - b ইকুয়াল 7/6। এটা আমরা 7 নম্বর সমীকরণ দিয়ে ফেলি, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখন আমরা কি করব, এই যে 7 নম্বর সমীকরণটা বের করলাম, এর 1 নম্বর সমীকরণের সঙ্গে যোগ করে ফেলবো। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল একটু দেখি, a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল 29/6, এটা 1 নম্বর সমীকরণ ছিল। তো এখানে আমরা যে কাজটা করব, a প্লাস c প্লাস d আর হচ্ছে 7 নম্বর সমীকরণ যেটা ছিল সেটা যোগ করব। এখানে কি ছিল 2c প্লাস d মাইনাস a মাইনাস b। আচ্ছা, বাম পাশের অংশগুলো 1 আর 4 বাম পাশের অংশগুলো যোগ করে ফেললাম, এরপর 1 আর 4 হচ্ছে ডান পাশের অংশগুলো যোগ করে ফেললাম। 1 এর ডান পাশে ছিল 29/6 আর 7 এর ছিল হচ্ছে 7/6, তো যোগ করে ফেললাম। তো এখানে দেখো এই নেগেটিভ এ পজিটিভ এ কেটে যাবে, নেগেটিভ এ পজিটিভ বি, নেগেটিভ বি পজিটিভ বি কেটে যাবে, তাহলে থাকে শুধু সি প্লাস ডি প্লাস 2 দিয়ে সি প্লাস ডি কে গুণ করে ফেলো 2c প্লাস 2d, ঠিক আছে? আর এখানে 6 যদি কমন নাও বা সরল করো, যদি 6 যদি লসাগু নাও, তাহলে কত 6 চলে গেলে 29 প্লাস হচ্ছে 6 চলে গেলে 7। ওকে, এখানে দেখো 2c আর একটা c, তাহলে 3টা c, 2d আর একটা d, 3টা d ইকুয়াল, তাহলে এখানে কত আসে 36/6, 6 6 36। আর এখানে দেখো 3 যদি কমন না হয় তাহলে কত আসবে c প্লাস d, তাহলে এখানে 3টা এবার শেষে ডিভাইডেড হয়ে যাবে, তাহলে c প্লাস d ইকুয়াল 6/3, c প্লাস d ইকুয়াল 2। এটা আমরা কত নম্বর সমীকরণ দেব, 5 6 7 8 নম্বর সমীকরণ দিয়ে ফেলি। তো আশা করি স্টেপগুলো কিন্তু সহজ, কিন্তু একটু আর কি লম্বা স্টেপ। এখন কি করতে হবে দেখো, এই যে 1 নম্বরে আমাদের যে 1 নাম্বারটা আছে a প্লাস b প্লাস c প্লাস d, যেটা 1 নম্বর সমীকরণ আমাদের, সেখানে যে c প্লাস d ইকুয়াল 2 মানটা বের করলাম কেবল, সরি এই যে এখানে c প্লাস d এর মানটা বের করলাম 2, এই মানটা এখন 1 নম্বরে বসাই দেবো। তো তোমাদের একটু 1 নাম্বারটা দেখাই কোনটা, এই যে আমাদের হচ্ছে 1 নম্বর সমীকরণ a প্লাস b প্লাস c প্লাস d, এই সমীকরণের মানটা আমরা জাস্ট এখানে এখন বসাই দিব। ওকে, 1 নম্বর সমীকরণটা ছিল a প্লাস b প্লাস c প্লাস d, তো c প্লাস d এর জায়গায় আমরা 2 অটোমেটিক এখানে বসাই দিছি, বারবার লেখার কোনো মানে হয় না। তো ইকুয়াল ছিল কি 1 নম্বরে 29/6। ওকে,
a প্লাস বি 2টা পার করে দাও, তাহলে 29/6 মাইনাস 2। এবার a প্লাস বি ইকুয়াল, এখান থেকে যদি আমরা সরল করার চেষ্টা করি তাহলে 6 লসাগু চলে আসবে, আর 6 এর মধ্যে একবার যায় 29 বাই মাইনাস, এখানে 2/1 আছে, তো 1/6 হচ্ছে 6 বার যায়, 6 দুগুণে 12। এখন দেখ একটু, 29 থেকে 12 যদি মাইনাস করা হয় তাহলে কত আসবে? 17, আর নিচে আছে কি ডিভাইডেড 6। ওকে, তাহলে a প্লাস বি ইকুয়াল আমাদের আসলো 17/6। এটা আমাদের হচ্ছে 9 নাম্বার। কত নাম্বার এটা? আমরা 9 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা জানি যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এটা আমরা সকলেই জানি, তাই না? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, তো তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল সূত্রটা প্রয়োগ করি এখানে, করার পরে a প্লাস বি এর মানটা কেবল বের করলাম 17/6, আর a b এর মানটা তো আমরা জানি উদ্দীপক থেকে বা প্রশ্ন থেকে যে a b ইকুয়াল 2। তো আমরা কিছু করবো না, জাস্ট এখানে মানগুলো বসাই দিব। তাহলে এই 17 এর উপর স্কয়ার দিলে হয় 289, এবং 6 এর উপর দিলে হয় 36, আর মাইনাস 4 দুগুণে 8। এখন a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, আমরা যদি এখানে সরল করে ফেলি আবারও 36টা, তাহলে আমাদের লসাগু কমন আসবে এখানে, আর 36 এবার একবার যায়, তাহলে 289 মাইনাস, এখানে 36 দিয়ে 8 কে গুণ করা হয়, কারণ নিচে ডিভাইডেড 1 আছে, 36 একবার 36 বারে যায়, তো উপরে 8 দ্বারা গুণ করলে 288 হয়ে যায়। তাহলে এখানে আমাদের 1/36 আসতেছে। তো আশা করি খুবই সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো, কারণ ইজি টপিক্স ব্যাপারগুলো, শুধু একটু আর কি বেশি বেশি করতে হবে এই। তো এখানে দেখো, উভয় পাশে যদি বর্গ করে ফেলি আমরা, মানে স্কোয়ার রুট, বর্গমূল যেটাকে বলে, তো করলে কেমন হবে? a মাইনাস বি স্কোয়ার উপরে যদি আমরা বর্গমূল করি, তাহলে রুট স্কোয়ার কি যাবে? কেটে যাবে, তাই না? তাহলে a মাইনাস বি থাকবে। আর 1/36 এর উপর যদি আমরা বর্গমূল করি, তাহলে 1/36 এর উপরে রুট মানে কত? 6, তাই না? কারণ 6 এর উপর স্কোয়ার দিলেই কি হয়? 36, আর বর্গ স্কোয়ার কেটে রুট কেটে গেলে শুধু 6 থাকে। তো ব্যাপারটা এরকমই। তো এখানে তাহলে a মাইনাস বি স্কোয়ার উপর বর্গমূল করলে a মাইনাস বি শুধু থাকে, স্কোয়ার কেটে যায়, আর এখানে রুট ওভার করলে 36 কে 6 এর উপর স্কোয়ার দেওয়া যায়, 6 এর স্কোয়ার মানে 36, তো স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে 1/6। এটা আমাদের 10 নম্বর সমীকরণ দিলাম। এখন আবার একটা আমাদের সূত্র, স্যাম সূত্রের প্রয়োগ করব, বাট এখানে শুধু সি আর ডি এর ক্ষেত্রে। তো সি মাইনাস ডি হোল স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারবো? সি প্লাস ডি হোল স্কয়ার মাইনাস 4cd, যেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার যে সূত্রটা, সেটাই অনুসিদ্ধান্তের। তো এখানে শুধু এ বি যায় আছে সিডি। তো সি প্লাস ডি এর মানটা বের করেছিলাম, মনে আছে? এই যে কত নম্বরে, এটা আগের পেজে বের করলাম, সি প্লাস ডি ইকুয়াল 2, সেই মানটা বসাই দাও। সিডি এর মানও বের করেছি আগের পেজে, সেই মানটা বসাই দাও এখানে -1, তাহলে 2 গুণে 4 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 4, 4 এর জায়গায় কত হয়ে গেল? 8 হয়ে গেল। ওকে, এখন একটু দেখার চেষ্টা করো। তো কি ইকুয়াল 8 পেলাম? সি মাইনাস ডি হোল স্কয়ার ইকুয়াল 8 পেলাম। তো এটাকে আবার বর্গ করে ফেলো, তাহলে বর্গমূল করে ফেলো, 2 রুট কেটে যাবে, বর্গমূলের যে রুট স্কয়ার রুট আছে, সি মাইনাস ডি থাকে শুধু, আর 8 এর উপর রুট দিলে তো এরকমই থাকে। তো একটু 8টাকে ভেঙে 4 দুগুণে 8 লেখা যায়, তো 4 এর উপরে রুট দিলে হয় 2, তার 2 এর উপরে রুট তো রুটই, তাহলে সি মাইনাস ডি ইকুয়াল, এবারটা একটু বুঝতে পারছো কি তোমরা? যে 4 এর উপরে রুট ওভার আছে মানে হচ্ছে 4 এর উপর রুট মানে কত হয়? 2। কারণটা হচ্ছে দেখো, 2 এর উপরে স্কয়ার মানে 4, আর রুট ওভার স্কয়ার রুট কেটে যাবে, জাস্ট 2 আসবে। আচ্ছা, ফাইনালি তাহলে আমরা সি মাইনাস ডি ইকুয়াল পেলাম হচ্ছে 2√2। এটা হচ্ছে 11 নম্বর সমীকরণ। এখন এই যে 11 আর আমাদের 10 পরস্পর যোগ করে ফেলবো। সরি, এটা 12 নাম্বার হওয়ার কথা ছিল, সমীকরণ মিস্টেক হয়ে গেছে। 2 ওয়াইট, হ্যাঁ এটা হচ্ছে 10, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা 12। এই যে আমরা 9 নাম্বার আর 10 নাম্বার যোগ করবো, IX মানে 9 আর 10 নাম্বার যোগ করি। তো 9 নাম্বারে কি পেয়েছিলাম? a প্লাস বি ইকুয়াল 17/6, আর 10 নাম্বারে কি পেয়েছিলাম? a মাইনাস বি ইকুয়াল 1/6। যোগ করে ফেলি, a প্লাস বি ইকুয়াল 17, a মাইনাস বি ইকুয়াল 1/6 যোগ করি, তাহলে এখানে পজিটিভ বি নেগেটিভ বি কেটে যায়, তাহলে a দুইটা a থাকে 2a, আর এখানে 17 প্লাস হচ্ছে 1/6, 2a ইকুয়াল হচ্ছে, এখানে যদি আমরা 6 যদি আমরা কি করি সরল করি বা হচ্ছে লসাগু হিসেবে যদি নেওয়ার চেষ্টা করি, 6 চলে আসবে। তো এটাকে সরল করলে 6 এখানে 1 আছে, 1 এবার 6 কে 6 বার যাবে। তো এখানে আমাদের তাহলে কি আসবে? 17, হ্যাঁ 17 প্লাস 1/6, আর এখানে 6 চলে গেলে কি থাকে আমাদের? 1, তাই না? তাহলে আমাদের হচ্ছে কি, এখানে থাকতেছে কি 17 আর প্লাস 1 হচ্ছে 18/6 থাকে। তো তাহলে আমাদের এর মানটা আসছে কত? এর মানটা আসছে যে 3/2, 9 এবং 10 17,
একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 17/6, এখানে 17/6। ওকে, তো এখানে যদি আমরা এইখানে 17/6 ছিল তাই না, 9 নাম্বারে আসলে তুলতে ভুল গেছে, মিস্টেক, সরি। হ্যাঁ, 9 নাম্বারে ছিল আমাদের 17/6। তো এই দুটা পরস্পর যোগ করার ফলে 2a/17/6 1/6 সরল করে ফেলো। 6 লসাগু আছে, 6 চলে গেলে 17, 6 চলে গেলে 1 থাকে, তাহলে 18/6 টুয়াইস a ইকুয়াল 18/6। তো এখানে আবার a ইকুয়াল তাহলে কত থাকবে একটু খেয়াল করো। এই 18 আর 6 কাটাকাটি করো, কত? 6 দিয়ে 18 কাটলে 3 আসে, কত আসে? 3, তাই না? 318। এই 2টা যদি এপাশে পার হয়, গুণ অবস্থা আছে, এপাশে ডিভাইড হয়ে যাবে, তার মানে 3/2 হয়ে যাবে, a ইকুয়াল। এখন আমাদের 10-এ এর মানটা বসাতে হবে। তো 10 নম্বর সমীকরণটা কি ছিল, আবারও দেখাচ্ছি তোমাদের। a মাইনাস বি ইকুয়াল 1/6, a মাইনাস বি ইকুয়াল 1/6। তো আমরা এখন 10-এ এর মানটা বসাই দিই। a মাইনাস বি ইকুয়াল 1/6, এর মানটা কত ছিল? 3/2, এর মান 3/2 বসাও, মাইনাস বি ইকুয়াল 1/6। আর এখানে মাইনাস বি ইকুয়াল 1/6, আর এই 3/2 কে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস 3/2। তো মাইনাস বি ইকুয়াল, এখানে যদি আমরা কি করব, সরল করবো আবার। 6 আর 2 এর মধ্যে যদি লসাগু নেওয়ার চেষ্টা করি 6 হয়, 6 কে 6 গেলে 1, আর 6 2 এর ভিতরে কতবার যায়? 3 বার, তাহলে 3 3 কে 9। তো 1 থেকে 9 বাদ দিলে আমরা জানি কত হবে, -8 হবে। তো অপর পেজে একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের থাকবে মাইনাস বি ইকুয়াল -8/6, এবং মাইনাস মাইনাস উঠে গেলে কি থাকবে? বি বাই এই 6 আর 8 এর ভিতরে কাটাকাটি করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 4/3। এখন আবার 8 নাম্বার আর হচ্ছে 9 নাম্বার যোগ করতে হবে, সরি 12 নাম্বার। তো 8 নাম্বার কি হলো একটু দেখে আসি। দেখো 8 নাম্বার আমাদের ছিল c প্লাস d ইকুয়াল 2, আর 10 নাম্বারে পেলাম, সরি 12 নাম্বারে পেলাম c মাইনাস d ইকুয়াল, এটা 11 নাম্বার মেবি, হ্যাঁ 11 নাম্বারে পেলাম যে c মাইনাস d ইকুয়াল কি 2√2। তো এই দুটো আবার কি করি আমরা, যোগ করে ফেলি। এই দুটো যোগ করলে দেখা যায় c প্লাস 2 আর এটা হচ্ছে 2√2, তাহলে এখানে d কেটে গেলে পজিটিভ নেগেটিভ থাকে, 2c ইকুয়াল 2 প্লাস 2√2। তো এখানে c ইকুয়াল 2টাকে পার করে দিয়ে পাশে ডিভাইডেড হয়ে যাবে, আর এখান থেকে 2 প্লাস 2√2 থেকে 2 কমন নিলাম, তাহলে 1 প্লাস 2√2। তো এখানে a2 কেটে গেল, তাহলে থাকে c ইকুয়াল 1 প্লাস √2, ঠিক আছে। আর এখন আমরা যে 11 নম্বরের c এর মানটা এখন বসাতে হবে, ঠিক আছে। তো c এর মানটা আমরা আবার 11 নামে বসাই, তো অনেকগুলো স্টেপ করতে হচ্ছে, ঘাবড়াবো না, আমরা শেষের দিকে চলে আসছি। শুধু তোমরা বুঝতে পারতেছো, এবং শুধু নোট খাতার যে পিকটা দিয়ে দেবো আমি, সেই পিক দেখে শুধু তোমরা প্র্যাকটিস করবা। এখন c মাইনাস 12 নম্বরে, সরি 11 নম্বরে c এর মানটা পাওয়া যাবে। 11 নম্বর c এর মান কি ছিল? c মাইনাস ইকুয়াল 2√2। এখন c এর মানটা এখানে বসাই দাও, বের করলাম 1 প্লাস √2 মাইনাস d ইকুয়াল 2√2। তো এখন d এর মানটা তাহলে এপাশে রেখে দাও। একটু তোমাদের এটা আমি একটু খাতায় করাই দিই। ছিল কি এখানে 1 প্লাস √2 মাইনাস d 2√2। ওকে, মাইনাস ডিটাকে রেখে দাও, এখানে 2√2, তাহলে এখানে এই 1 প্লাস √2টা যদি পার হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এবার শেষে হয়ে যাবে 1 মাইনাস √2, তাই না? তো এখানে তো মাইনাস ডি রাখা যাবে না, তো উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে ডি মাইনাস 2√2 প্লাস 1 প্লাস √2, উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিলাম। এটা একটু যদি সাজায় লেখা হয় তাহলে 1 প্লাস √2, এই মাইনাস √2কে পড়া লিখি। তো এই লাইনটাই এখানে একবার আমরা করে ফেলছি যে ডি ইকুয়াল 1 প্লাস √2 মাইনাস 2√2, যে ডিটাকে এই পাশে পার করে দিচ্ছে আর 2√2টাকে এই পাশে পার করে দিচ্ছে, সেম ব্যাপার। তাহলে এই যে 2√2 এখানে কয়টা, সরি √2 একটা √2, এখানে দুইটা √2। তো দুইটা √2 থেকে একটা √2 বাদ দিলে কয়টা √2 থাকে? সাপোজ এখানে আছে আমাদের 2√2 মাইনাস √2, তো এখানে একটা √2, এখানে দুইটা √2, তো মাইনাস করলে দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকে? মাইনাস একটা √2 থাকে, কারণ মাইনাস 2√2 হচ্ছে আমাদের সবচেয়ে বড়, ঠিক আছে, 2√2 যেহেতু। তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস √2। তো সুতরাং প্রদত্ত সমীকরণের আমাদের মূলগুলান কি হবে? মূলগুলান পেলাম, এর মান পেলাম, প্রথমত একটু দেখার চেষ্টা করি। আমাদের যে এ বি সি ডি এর মানগুলান প্রয়োজন সেগুলো কিন্তু বের করলাম। এর মান দেখো 3/2 বের করলাম, এরপর এখানে বি এর মান বের করলাম 4/3, এরপর সি এর মান 1 প্লাস √2, এরপর ডি এর মান 1 মাইনাস √2। এই যে 3/2 এ, 4/3 হচ্ছে বি, আর এখানে 1 প্লাস মাইনাস √2 মানে এখানে হচ্ছে কিন্তু 1 প্লাস √2 আছে, আবার 1 মাইনাস √2 আছে, তার মানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি এর মান। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সমীকরণের মূলগুলো আসলে কিভাবে বের করলাম আর কতগুলার মূল স্টেপ করতে হলো।
তো একটু কমেন্ট করো যারা দেখতেছো যে বুঝতে পারছো কিনা। অবশ্যই বুঝতে পারবা, তবে প্র্যাকটিস করতে হবে বারবার। আচ্ছা, এরপর আমরা যে ম্যাথটা করব একটু দেখার চেষ্টা করি। দেখার চেষ্টা করি 38 নাম্বারটা। ঠিক আছে, 38 নাম্বার কি বলতেছে যে বহুপদী সমীকরণ, সেটা কি হলো, যে বহুপদী সমীকরণ যদি এফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 8x প্লাস 5 ইকুয়াল 0 হয়, এই সমীকরণে রূপান্তর করতে হবে। আর যেখানে কি থাকবে, দ্বিতীয় পদটা আমাদের অনুপস্থিত থাকবে। এটা খাতা থেকে নোট খাতা দেখে তোমাদের ডিরেক্ট করে দেবো, তাহলে আমাদের টাইমটা কম লাগবে। আচ্ছা ওকে, আমরা এটা করি, 38 নাম্বারটা করে ফেলি। প্রথমত একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। একটা সমীকরণ দেওয়া আছে এফ এক্স ইকুয়াল, এই সমীকরণটা এমন একটা সমীকরণে রূপান্তর করতে হবে যেখানে এই যে দ্বিতীয় পদটা দেখতে পাচ্ছি 9x স্কোয়ার, এই দ্বিতীয় পদটা কি থাকবে না, মানে দ্বিতীয় পদটাকে আমাদের ভ্যানিশ করে দিতে হবে। তো এই দ্বিতীয় পদটা অনুপস্থিত করার জন্য আমাদের যে স্টেপ গুলো ফলো করতে হবে একটু দেখি আমরা কিভাবে সলিউশন করব। তো প্রথমত এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের 38, তাই না? প্রচন্ড গরম আজকে। তোমাদের এলাকায় গরম কিরকম? আমাদের রাজশাহী ডিভিশনে তো প্রচুর গরম। আচ্ছা, তো আমাদের প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে, সাপোজ মনে করলাম যে দ্বিতীয় পদটা অনুপস্থিত থাকার জন্য আমাদের, মানে কোনো পদ যদি অনুপস্থিত থাকে তাহলে সবসময় আমরা কি করব, এইচ প্রমাণ মূল সমূহ এইচ পরিমাণ কমে যাচ্ছে, মানে হচ্ছে যেহেতু আমাদের ছিল মনে করো যে এখানে 4টা পদ, একটা পদ কি যাচ্ছে, অনুপস্থিত হচ্ছে, মানে কমে যাচ্ছে। সো আমরা ধরে নিব যে প্রদত্ত সমীকরণ মূল সমূহ যদি এইচ পরিমাণ কি হয়, কমানো হয়, তবে আমি লিখে বুঝে দিচ্ছি, তবে রূপান্তরিত সমীকরণটি এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল 0 হবে। ঠিক আছে, তো এখন আমি একটু বলি, যদি সমীকরণের আমরা যে মূলটা আছে, মূলগুলো আছে, সেগুলো যদি আমরা এইচ পরিমাণ সাপোজ কমাইলাম, তো কমানোর ফলে রূপান্তর সমীকরণটি আমাদের কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল 0 হবে। তো এক্স প্লাস এইচ ইকুয়াল 0 আমরা হচ্ছে এর আগের ম্যাথ গুলো করছি যে 4 পরিমাণ বৃদ্ধি 2 পরিমাণ কমানো। তো দেখেছি যে যদি কমানো হয় সেক্ষেত্রে কি হয়, এফ অফ ফাংশনের ভিতরে যেটা থাকে সেটা পজিটিভ হয়, কিন্তু বাইরে যেটা থাকে সাপোজ এইচ এর মান যদি বা এক্স এর মান যদি বের করতে গেলে সেটা কি হয়, নেগেটিভ হয়। তেমনি ভাবে এখানেও আমরা ধরে নিলাম যে কত পরিমাণ কমাচ্ছে সেটা আমরা জানি না, ধরে নিলাম যে এইচ পরিমাণ কমাচ্ছে, সেক্ষেত্রে রূপান্তরের সমীকরণ হবে এক্স প্লাস এইচ, এইচ এর জায়গায় কোনো আমরা মান জানি না, সো এখানে 1 2 3 4 বা কোনো মান লিখলাম না, এইচ এক্স প্লাস এইচ লিখলাম ইকুয়াল 0 হবে। তাহলে এখন আমরা কি করব, এই যে ফাংশনটা দেওয়া আছে বা এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব প্লাস 9x এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 5 আছে, সেই এফ অফ এক্স প্লাস এইচ ওই সমীকরণটাতে আমরা কি করব, একটু খেয়াল করে বইয়ে এফ অফ এক্স ইকুয়াল এটা দেওয়া আছে। তো এখানে এফ অফ এক্স এর জায়গায় আমরা যেহেতু এফ অফ এক্স প্লাস এইচ তৈরি করে ফেলছি, কারণ যেখানে এক্স ছিল সেখানে আমরা কি করব, এফ অফ
এক্স প্লাস এইচ এর এক্স প্লাস এইচ এর মানটা বসাই দেব। আচ্ছা, তাহলে বা এক্স প্লাস এইচ কিউব প্লাস 9x প্লাস এইচ স্কোয়ার, প্রদত্ত সমীকরণটা দেখো, যেখানে এক্স আছে সেখানে শুধু এক্স প্লাস এইচ বসাই দিচ্ছি, প্লাস 8x প্লাস এইচ প্লাস 5 ইকুয়াল 0। ওকে, এখন এটা একটু ক্যালকুলেশন করি। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কিউব, তাই না? তো এখানে a কিউবটা হচ্ছে এক্স কিউব প্লাস, বলে নেই এটা হচ্ছে মেজরদের এবং নন মেজরদের সেম সেম ক্যাটাগরি, সেম প্রশ্ন। মেজরদের হচ্ছে 8 নম্বর অধ্যায়, নন মেজরদের হচ্ছে 5 নম্বর অধ্যায়। 3 স্কোয়ার বি, ই হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে এইচ প্লাস 3ab স্কোয়ার এক্স ইন্টু বি হচ্ছে এইচ, এইচ স্কোয়ার প্লাস বি কিউব এইচ কিউব প্লাস হচ্ছে এখানে 9, এনে গেছে a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তার মানে হচ্ছে আমরা যে কাজটা করতে হবে আমাদের এখানে, a প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, a হচ্ছে এক্স, বি হচ্ছে এইচ প্লাস এইচ স্কোয়ার। এরপর এখানে আছে 8x প্লাস এইচ প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, আর একটু খেয়াল করি যে এক্স কিউব 3x স্কোয়ার এইচ প্লাস 3x এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব, তাই না? এ পর্যন্ত এরকমই ছিল। এখানে 9টা কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে, তো গুণ করে দাও। তাহলে 9x স্কোয়ার, 9 দুগুণ 18x প্লাস 9 9 9h স্কোয়ার প্লাস 8 দ্বারা গুণ করে দাও, 8x প্লাস 8h প্লাস 5 ইকুয়াল 0। তো এখানে এখন আমরা যে কাজটা করব একটু খেয়াল করি, আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। এক্স কিউব ছিল, এক্স কিউবটা এক্স কিউবই রাখি। এরপর এক্স স্কোয়ার যেখানে যেখানে আছে সেখান থেকে এক্স স্কোয়ারটা আমরা কমন নিব। তো এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে থাকবে এখানে 3h। এখান থেকে যদি এক্স স্কোয়ারটা নেওয়া হয়, কোথায় ছিল? এখানে না, এই যে এখানে আছে। বা হচ্ছে এক্স স্কোয়ারটা আরেকটা আমরা কোথায় দেখলাম? এক্স স্কোয়ার 3h 9x স্কোয়ার, ওটা 9 ছিল, তাই না? তাই তো বলি, এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে 3h প্লাস 9। এরপর আবার এক্স কমন নেব, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন হয়ে থাকবে 3h স্কোয়ার প্লাস 18h প্লাস 8। ওকে, এরপর যে বাকি পদগুলো থাকলো সেগুলো লিখে ফেলি। এখানে এইচ কিউব থাকতেছে প্লাস 9h স্কোয়ার আছে, কোথায় 9h স্কোয়ার? এই তো। এরপর প্লাস 8h থাকতেছে, এরপর প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। তো কি, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। তো এখন আমাদের কি বলছিল যে দ্বিতীয় পদটা অনুপস্থিত রাখতে হবে। তো দেখো এই সমীকরণটাতে রূপান্তর করলাম। এখানে দ্বিতীয় পদ কোনটা? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। তো দ্বিতীয় পদটা যেহেতু অনুপস্থিত থাকবে, তার মানে আমাদের দ্বিতীয় পদ এইটা এখানে, এখান থেকে আমাদের খেলাটা খেলতে হবে। তাহলে এখানে কি আসতেছে? 3h প্লাস 9, এটা এখন আমাদের 0 ধরতে হবে। বা তুমি চাইলে পুরো পদটাই তুলতে পারো, সমস্যা নাই, এক্স স্কোয়ার 3h প্লাস 9। কিন্তু আমরা এখানে সাধারণত চেষ্টা করবো এক্স স্কোয়ারের যে শখটা সেটা নেওয়ার চেষ্টা করবো, ইকুয়াল 0। কারণ এক্স স্কোয়ারটা 0-র সঙ্গে ডিভাইডেড হয়ে গিয়ে আবার কি হয়ে যাবে? 3h প্লাস 9 ইকুয়াল 0 হবে, এখানে যেহেতু ইন্টু অবস্থা আছে। তাহলে অথে এই দ্বিতীয় পদ ইকুয়াল আমরা কি ধরলাম? 0 ধরে নেব, যেহেতু দ্বিতীয় পদটা আমাদের অনুপস্থিত করতে হবে। তো ইকুয়াল 3h ইকুয়াল হচ্ছে কত? -9 প্লাস 9 টের পাশে পার আসলে, অতএব h ইকুয়াল -9/3, 3 3 কেটে দাও, কত থাকে? 3 ইকুয়াল হচ্ছে -3। তো আমরা এখানে দেখতে পেলাম যে এই দ্বিতীয় পদ অনুপস্থিত করার জন্য আমাদের h এর মানটা কত আসলো? -3। তো এই যে এখন তাহলে এই যে h এর মানটা আমরা h পরিমাণ কমাতে চেয়েছি, কিন্তু h এর মানটা জানতাম না, যে ধরে নিয়েছি যে h পরিমাণ কমালে এটা দ্বিতীয় পদটা অনুপস্থিত থাকবে। তো এখানে h এর মানটা পেলাম -3। তাহলে এখন আমরা লিখতে পারি যে h এর মান হচ্ছে -3 পরিমাণ। মূলগুলো যদি হ্রাস করলে তাহলে নির্ণয় সমীকরণে দ্বিতীয় পদটা অনুপস্থিত থাকবে। তো এখন আমরা বহুপদী যে f(x) কে x প্লাস 3 কমন আসে সেন্ট্রিক যে ভাগ পদ্ধতিটা আমরা শিখেছিলাম, যে এই টাইপের হচ্ছে সমীকরণগুলোর সমাধান করার ক্ষেত্রে, সেই সেন্ট্রিক ভাগ পদ্ধতিটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা অপর পেজে লিখতে পারি যে
কত আসলে এইচ ইকুয়াল -3, তাই না? পরিমাণ মূল সমূহ হ্রাস করলে নির্ণয় সমীকরণের দ্বিতীয় পদটি কি থাকবে? অনুপস্থিত। এখন আমরা এই যে বহুপদী এফ অফ এক্স ইকুয়াল যে আমরা কি ধরেছিলাম এক্স প্লাস এইচ, তো এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা এইচ এর মানটা পেয়েছি কি -3। তাহলে ওখানে আমরা -3টা যদি বসাই দেই তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর ভিতর থেকে এফ অফ এক্স প্লাস এইচ ছিল ইকুয়াল 0। তো এখানে এফ অফ ফাংশন থেকে যদি বের করি তাহলে এক্স অফ এক্স প্লাস 3 হয়ে যাবে, ঠিক আছে? যেটা আমরা আগেরটাতে দেখছি যে -3 পদ পা কমালে সেটা কি হয়ে যায়, ভিতরে পজিটিভ হয়ে যায়। তো এখানে দেখছি এইচ এর মানটা কি নেগেটিভ, -3 পদ কমাতে হচ্ছে। কতখানি কমাতে হচ্ছে? এক্স থেকে 3, তাহলে এখানে এক্স প্লাস 3 হয়ে যাবে। তাহলে এখন এসব না লিখলেও সমস্যা নাই, বহুপদী এফ অফ এক্স যে ফাংশনটা আছে এক্স প্লাস 3 দ্বারা ক্রমানুসারে সিনথেটিক ভাগ পদ্ধতি প্রয়োগ করব। সিনথেটিক ভাগ করলে নির্ণয় সমীকরণ পাওয়া যাবে। তো সিনথেটিক ভাগ যদি পদ্ধতি প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, যে আমাদের অ্যান্সারটা প্রয়োজন সেটা আমরা পাবো। সিনথেটিক ভাগ পদ্ধতি কিভাবে প্রয়োগ করতে হয় একটু দেখার চেষ্টা করো। কতখানি কমাচ্ছি? -3, তাই না? -3 পরিমাণ কমাচ্ছি। তো আমাদের সিনথেটিক ভাগ পদ্ধতির রুলসটা আশা করি মনে আছে। মূল যে সমীকরণটা সেই কোথায় গেল এটা, হ্যাঁ একটু রাইট, মূল যে সমীকরণটা সেই সমীকরণের কি করতে হয়, পদের মানগুলান সহগের মানগুলো আমাদের প্রথমে লিখতে হয়। তো মূল সমীকরণটা দেখো, এক্স কিউবের সহগ ছিল 1, এরপর হচ্ছে এক্স স্কোয়ার এর 9, এরপর কি ছিল 8x এর হচ্ছে এক্স এর হচ্ছে 8, এরপর ছিল কি 5। তো আমরা যে কি করব, -3 দ্বারা এটাকে সিনথেটিক পদ্ধতিতে ভাগ করতে হবে। যেহেতু আমরা কি বের করছি এইচ ইকুয়াল -3 পরিমাণ মান কমাতে হবে। ওকে, তো তাহলে আমরা কিভাবে এটা শিখেছিলাম, প্রথমে এই যে সমীকরণটা মূল লাইনটা তুললাম কোথায়, প্রদত্ত সমীকরণ থেকে, এরপর ওয়ানটা নামিয়ে নিয়ে আসবো এখান থেকে, প্রথমে ওয়ানটা নামাবো, এরপর -3 দিয়ে 1 কে গুণ করব। ওকে, করার পরে যে মানটা আসবে -3 দিয়ে গুণ করলে কত, -3। ওকে, এরপর এই মানটা এখানে -3টা বসালাম গুণ করার পর দ্বিতীয় পদে। এখন 9 থেকে -3 বিয়োগ করো, কত 6 আসে। এখন আবার -3 দিয়ে আবার 6 কে গুণ করো, আবার -3 দিয়ে 6 কে গুণ করলে কত 18, কত -18। আবার এখানে এই পরের পদে -18টা বসো। এখন -18 থেকে 18 মাইনাস করলে কত হয়, -10। এখন আবার -3 দিয়ে আবার কত, -10 কে গুণ করতে হবে। যারা প্রথম থেকে ক্লাসটি করেছো আশা করি জানো যে এইভাবে ভাগ করতে হয়। এখন -3 দিয়ে -10 কে গুণ করলে -30। তো -30 আসলো, এখানে বসাই দাও পরের পদে, পরের পদে বসাই দিলে এখন 30 আর 5 কত, 35। ওকে, তো আমরা এই পর্যন্ত কাজ শেষ। তো শেষের পদটা বাদ দিতে হবে আমাদের সমীকরণের, আর কি এটা সহগের মান। তো শেষের পদটা বাদ দিয়ে আমরা কি করে দেবো, এভাবে ক্লোজ করে দেবো, ঠিক আছে? এভাবে টান দিয়ে এভাবে শেষের পদটা বাদ দিয়ে ক্লোজ করে দেবো। এবার আবার -3 নিতে হবে। এখন আবার যতক্ষণ পর্যন্ত শেষ হয়নি, এখন আবার ওয়ানটা আবার নামায় এসো, -3 দিয়ে গুণ করো, তাহলে এখানে 6 আছে। তো -3 দিয়ে 1 গুণ করলে -3, 6 থেকে -3 বাদ দিলে 3, এরপর -3 দিয়ে 3 গুণ করলে কত হবে, 9। সেটা আবার কোথায়, এই পদে পরের পদে বসাইতে হবে। তো 10 থেকে 9 বাদ দিলে কত হয়, -9, -10 -9 মানে কত, -19। তো দেখো এখানে তো কোনো কাজ নাই, এটা তো কিসের, ব্র্যাকেটের বাইরে, সো এটা কাজ করতে হবে না। তো এখন আবার এখানে যে কাজটা করলাম, শেষ পদটা আসলো, সেই শেষ পদটাকে -19 আসলো, এটাকে আবার ব্র্যাকেটের বাইরে রেখে দাও। এখন আবার -3 নাও, তো 1 1 তো এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, -3 দিয়ে 1 কে গুণ করে পরের পদে বসায় দাও, তাহলে কত, -3 দিয়ে গুণ করলে -3 আসে। তো -3 প্লাস মাইনাসে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, শেষ পদে এখন কি করব, আবার ব্র্যাকেট ক্লোজ করে দাও শেষ পদটা রেখে। এখন এই ওয়ানটা নামে আসে, এখন তার কোনো কাজ আছে এখানে, কোনো আর পদ নাই, কোনো কাজ নেই। তো এটা আমাদের নির্ণয় সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। কিভাবে, এখানে আমাদের যে 1 0 -19 ব্র্যাকেটের বাইরে যে পদগুলো আসলো 35, নিচ থেকে শুরু করে আমরা উপর দিকে যাব। তো নির্ণয় রূপান্তর সমীকরণটা হলো, দেখো আমাদের হচ্ছে সর্বোচ্চ যে সহগটা ছিল সেটা কি এক্স কিউব
তাই না? তো তাহলে এক্স কিউবের সহগ 1, এরপর কি পরেরটা ছিল এক্স স্কোয়ারের সহগ 0। ব্যাপারটা একটু লাইনটা এখানে লিখে দিই, শেষের লাইনটা। তো আমাদের পদগুলো আসতে এভাবে 1 0 -19 এবং কত আসছে 35, তাই না? তো আমাদের মূল সমীকরণটা ছিল প্রথমে এক্স কিউব, তো এক্স কিউবের সঙ্গে প্রথমে 1, এরপর প্লাস 0 সঙ্গে কি থাকবে এক্স স্কোয়ার, এরপর কত -19 এর সঙ্গে এক্স স্কোয়ার পর কি এক্স, এরপর কি এক্স এর পরে তো কি ছিল ধ্রুবক মানে 35, সেটা 35 এখানে বসে যাবে। তো এখানে এক্স কিউব প্লাস 0 দিয়ে গুণ করলে এখানে 0 -19 এক্স প্লাস 35 ইকুয়াল 0। তো 0 তো লিখতে হয় না, তার মানে এক্স কিউব -19 এক্স প্লাস 35। তো এই তো হলো আমাদের কি 35 নাম্বারের যে দুইটা দ্বিতীয় পদ যদি অনুপস্থিত থাকে তাহলে আমাদের সমীকরণটা কেমন হবে। দেখো একটা সমীকরণ নির্ণয় করছি যার দ্বিতীয় নাম্বার পদটা কিন্তু নাই। দ্বিতীয় নাম্বার পদ ছিল কি এক্স স্কোয়ারের সহগ, তো 2 নাম্বার পদটা আমাদের নেই। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। এখন আমরা একটা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ এখানে দেখতে পাচ্ছি যেটা করতে হবে, তোমাদের 40 নাম্বারটা হোমওয়ার্ক আমি বুঝাই দিচ্ছি। তো কি বলতেছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণে রূপান্তর প্রক্রিয়া দ্বিতীয় পদটা অপসারণ করো। তো এটা সহজ, আরো তোমরা খুব সহজে করতে পারবা সেম ভাবেই। আমি একটু তোমাদের বই থেকে বুঝাই দিই, আশা করি করতে পারবা। তো ওইভাবে করতে পারো, অথবা এখানে একটা রূপান্তর করার একটা সূত্রও আছে। তো এই প্রথম মানটাকে তোমরা ধরে নেবা a0, দ্বিতীয় মানটাকে নিয়ে নেবা a1, এবং এখানে n নিবা হচ্ছে কোনটাকে a1, আর হচ্ছে a0 গুণ করলে যে মানটা আছে সেটা হচ্ছে n এর মান কত 4। অথবা এখানে পাওয়ার কত আছে, ঘাত কত আছে, ঘাত আছে 4, n এর মান হচ্ছে আমাদের তাহলে এখানে 4। এখন এইচ এর মান তো বের করতে হবে আমাদেরকে। এর আগের প্রশ্নটা কিন্তু এইচ এর মান আমরা অনেক ঝামেলা করে বের করছি, কিভাবে এক্স প্লাস এইচ বসাই দিয়ে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার 4 এর যে সূত্রটা এটা প্রয়োগ করতে হবে, কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। তো এই সহজ ট্রিকটা ব্যবহার করবা। প্রথম পদটাকে a0, দ্বিতীয় পদটাকে যদি পাওয়ার বেশি থাকে সেক্ষেত্রে এর আগেরটা যেভাবে করলাম ওভাবেও করবা। যদি অন্য কোনো সমীকরণ থাকে a1 হচ্ছে দ্বিতীয় পদ এবং n এর হচ্ছে সর্বোচ্চ পাওয়া যেটা থাকবে প্রথম পদে সেটা হচ্ছে n। ac ইকুয়াল তাহলে আমরা লিখতে পারি, আমরা সূত্র জানি যে -a1/n a0। তো a1 এর মান বসাও, a1 এর মান হচ্ছে a1 এর মান হচ্ছে 4, তাহলে -4, n এর মান হচ্ছে 4 ইন্টু a0 এর মান হচ্ছে 1, তাহলে -4/4 ইন্টু 1, -4 4 কেটে গেলে -1 আসে। তাহলে দেখো এটা কিন্তু আমরা খুব সহজে এইচ এর মানটা পেয়ে গেলাম। মাইনাস তো এই সূত্রটা যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো, 35 নাম্বার যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু কি এইচ এর মানটা এই যে এক্স প্লাস এইচ ধরে যে এতগুলো ক্যালকুলেশন করলাম এইচ ইকুয়াল -3 আসলো, এতগুলো করতে হবে না। তো তোমরা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা ওইভাবেও করতে পারো। তাহলে এখন দ্বিতীয় পদ যদি মূলকে কতখানি -1 পরিমাণ হ্রাস করতে, তো সিন্থেটিক ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে ফেলো। প্রথমত মূল সমীকরণের যে সহগের মানগুলো আছে সবগুলো লিখে ফেলো, 1 4 2 -4 -2, এরপর কি -1 দ্বারা ভাগ করবো প্রত্যেকটা পদকে, এটাকেও -1 দ্বারা, এটাকেও -1 দ্বারা, এটাকেও -1 দ্বারা, তাই না? তো প্রথমে তো 1টা নিচে আসবে, এরপর -1 দ্বারা 3 গুণ করলে কত হয়, -1 দ্বারা 1 কে গুণ করলে -1, তো 4 তে -1 বাদ দিলে 3, এরপর -1 দ্বারা আবার 3 কে গুণ, তাহলে -3 দ্বিতীয় পদে চলে যাবে পরের পদে। তো 2 থেকে -3 বাদ দিলে -1, এখন -1 গুণ করলে পজিটিভ 1, পরের পদে চলে যাবে 1টা, -4 থেকে 1 বাদ দিলে -3, এখন -3 আর -1 গুণ করো পজিটিভ 3, কোথায় যাবে 3টা, পরের পদে চলে যাবে। 3টা এখানে দিয়ে দিলাম, -2 থেকে 3 বাদ দিলে 1, -2 থেকে 3 বাদ দেবে। এখন এটা আমরা ক্লোজ করে দেব, ব্র্যাকেট ক্লোজ শেষে পদটা রেখে। তো ব্র্যাকেট ক্লোজ করার পর দেখো এখানে 4 1 3 -1 -3 থাকে, তাই না? এইগুলো কিন্তু থাকে না, এগুলো না বইয়ে দেওয়া আছে, সো দেখা দেখা যাচ্ছে। তো দেখো আবার -1, এই 1টা নামাই ফেলো এখানে, -1 দিয়ে 1 কে গুণ করলে -1, 3 থেকে -1 বাদ দিলে 2, এরপর আবার দেখো এখানে -1 দিয়ে -2 গুণ করলে -2, এই পদে দাও, তাহলে এটা আবার ক্যালকুলেশন করলে 3 আসে, -3, আবার -1 দিয়ে -3 গুণ করো, তাহলে পজিটিভ 3, এবার দ্বিতীয় এখানে পদ বসবে, তাই না? তো -3 3 হচ্ছে কাটাকাটি হলে 0 হয়। আবার এবার ক্লোজ করে দাও। তো এই নিচের লাইনগুলো কিন্তু নাই, শেষে পদ বাদে কি হতো, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে এই 1টা নামিয়ে নিয়ে আসো, এখন -1 দিয়ে 1 কে গুণ করো -1, তো এই দ্বিতীয় পরের পদে -1টা বসে দিতে হবে, 2 থেকে -1 বাদ দিলে 1,
এখন আমরা -1 দিয়ে আবার 1 কে গুণ করো, -1 -3 আর -1 হলো -4। তো এর শেষের পদটা বাদ দাও, দিয়ে আবার কি করতে হবে আমাদেরকে, এই যে প্রথমের যে পদগুলো আছে সেগুলো থেকে আবার 1 নিচে নামায় নিতে হবে। তাহলে -1 দিয়ে 1 করলে পরের পদে -1টা বসে দিতে হবে, 1 -1 মানে 0। তো এই 0 -4 0 1 এটা গেল আমাদের কি, আমাদের সিন্থেটিক পদ্ধতিতে কি চলে আসলো মানগুলা, তাই না? যে এখন সমীকরণে বসাই দিলে আমরা কি দেখতে পারবো, যে দ্বিতীয় পদটা আমাদের হচ্ছে অপসারণ হয়ে যাবে। তো আমাদের সমীকরণটা আসবে, দেখো এই রূপান্তর সমীকরণটা আসবে তাহলে x⁴ হচ্ছে -4x², এরপর হচ্ছে আমাদের আসবে +1। ওকে, কি আসবে +1, কারণ এখানে দেখো আমাদের এই যে শেষে কিন্তু একটা আমাদের 1 আছে, এই যে 1টা নিচে নামায় নিতে হবে। তো 1 0 -4 0 1, তাহলে 1টা হচ্ছে x⁴ এর, এবার x³ এর সঙ্গে কি আমাদের 0, তো দ্বিতীয় পদ কি x³, তো দ্বিতীয় পদটা আমাদের 0 হয়ে গেছে। এবার -4টা x² এর, এবার x এর সঙ্গে 0 গুণ চলে যাবে এবং 1 এর সঙ্গে হচ্ছে 8 - 2 যায়, 1টা প্রতিস্থাপিত হয়ে যাবে। তা থাকে x⁴ -4x² + 1 = 0। তো দ্বিতীয় পদ ছিল x³, দেখো দ্বিতীয় পদটা আমাদের কি ভ্যানিশ হয়ে গেছে। তো একটু এখানে খেয়াল করো রূপান্তর সমীকরণটা তাহলে আমাদের কি হচ্ছে এটা, তাই এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে x² - 1² - 2x²। এটা একটু ভেঙে দেখো, ভাঙলে কেমন হয় আমি দেখাচ্ছি একটু, যে x² - 1² - 2x² = 0, তাই না? এটাকে a - b সূত্র প্রয়োগ করে x² স্কয়ার - 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে -2x²। তো এখানে দেখো x⁴ -2x² + 1 আসে -2x², তাই না? তো দেখো আমাদের মূল সমীকরণটা ছিল x⁴ -4x², তো এখানে -2x², এই -2x² দুটো মিলে হয়ে গেল কি x² - 2x⁴ + 1। সো আমরা এখান থেকে লিখতে পারি যে x² - 1 হোল স্কয়ার -2x² = 0। তো তাহলে -2x² তোমরা এই পাশে পার করে দাও, এই যে এই লাইনটা এখান থেকে, যে x² - 1 হোল স্কয়ারটাকে রাখলাম আর -2x² পার করে দিলাম, তাহলে পজিটিভ 2x²। বর্গ করো, বর্গমূল করো উভয় পক্ষে, x² - 1 হোল স্কয়ার বর্গমূল 2x²। তাহলে এখানে স্কয়ার রুট কেটে যায়, তাহলে থাকে x² - 1 ইকুয়াল এখানে থাকে হচ্ছে √2, আর স্কয়ার রুট কেটে গেলে এখানে থাকে কি x। ওকে, তো তাহলে আমাদের x² - 1 প্লাস √2x থাকতেছে। তো এখানে আমরা এখন যে কাজটা করব, এই যে প্লাস √2x টাকে এই ইকুয়ালের পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি হলো প্লাস মাইনাস হয়ে গেল √2x - 1। তো তাহলে একবার প্লাস এর মান বের করি, একবার হচ্ছে মাইনাস এর মান বের করি। তো এটা কি আমাদের x² + √2x - 1 একবার = 0, আবার কি প্লাস মাইনাস নেগেটিভ আছে -√x - 1। তো আমরা একটা নিশ্চয়কের সূত্র জানি, সূত্রটা হচ্ছে -b প্লাস √b² - 4ac/2a, এটা হচ্ছে x ইকুয়াল। তো তাহলে এই সূত্রটা যদি এখানে প্রয়োগ করা হয় এই দুটার ক্ষেত্রে, তাহলে -b এর মান হচ্ছে এখানে √2, এটা হচ্ছে b, এটা a, এটা হচ্ছে c, প্লাস মাইনাস √b² - 4ac, একটু হিসাব করবা দেখবে √6 আসবে, এই সূত্র অ্যাপ্লাই করবা। এখানে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে এই সমীকরণ থেকে √2, c এর মান হচ্ছে -1। তো এই সূত্রতে তোমরা কি করবা, মানগুলো একটু বসাই দেবা, দেখবা যে এই মানটা চলে আসবে। এখানেও সেম সূত্রটা অ্যাপ্লাই করবা, আর এখানে হচ্ছে a এর মানটা হচ্ছে 1, b এর মান হচ্ছে -√2, c এর মান হচ্ছে -1, ঠিক আছে? এখানে মানটা অ্যাপ্লাই করবা, তাহলে দেখবা যে সেম মানটা চলে আসছে। তো তাহলে প্রদত্ত সমীকরণের মূল উপাদান কি কি হবে আমাদের একটু খেয়াল করি। তাহলে প্রদত্ত সমীকরণের মূলগুলো আমাদের হবে, একটার ক্ষেত্রে হচ্ছে -√2, এখানে -√2 সরি -√2 প্লাস -√6/2 হচ্ছে -1, এই 2 এখানে হবে হচ্ছে √2 প্লাস -√6/2 -1। ওকে, তো তাহলে আমরা মূলগুলো এখন পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব, জাস্ট হচ্ছে দুইটা মূল পেয়েছি এখান থেকে, আহ চাইলে সরল করে দিতে পারো অথবা এইভাবে রেখে দিতে পারো, এটাই তোমাদের অ্যান্সার। ওকে, তো হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে -1টা কোথা থেকে আসলে, এটা আমাদের এইচ এর মান ছিল -1, সেই -1টা আমাদের এখানে বসাই দিতে হবে, যেহেতু এক্স প্লাস এইচ কিন্তু আকারটা, তো এক্স এর মানটা এখানে প্লাস এইচ এর মানটা এখানে -1, এইচ এর মানটা এখানে -1। ওকে, এখানে একটা কিন্তু মাইনাস। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা ম্যাথ করব, করে
চ্যাপ্টারটা ফিনিশ করে দেব, আজকে আর এক্সেস করা যাবে না, আশা করি চ্যাপ্টার ফিনিশ হয়ে যাবে। তো ডেকার্টের চিহ্ন বিধি যে আছে সেই চিহ্ন বিধি অনুযায়ী আমরা ম্যাথটা করে ফেলবো। তো ডেকার্টের চিহ্ন বিধিটা কি একটু আমরা অনুশীলনের প্রথম থেকে একটু দেখে বোঝার চেষ্টা করি। আছে নাকি, থাকার কথা তো। এই ডেকার্টের চিহ্নের নিয়ম। তো দেখো এই উপপাদ্যটা আমাদের প্রয়োজন নাই, শুধু আমাদের প্রয়োজন এটুকু অংশ একটু বোঝার জন্য। এটা একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমরা কি প্রশ্নটা আমি ইজিলি বুঝতে পারবো। যে বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণ f(0) এর f(0) এর যোগবোধক মূলের সংখ্যা, কিসের যোগবোধক মূলের সংখ্যা, যদি যোগবোধক মূল বের হয় সেই সংখ্যা বহুপদী f(x) এর যে বহুপদীর x এর যে চিহ্ন পরিবর্তনটা হবে, তোমরা যখন সলিউশন করবো তখন বুঝতে পারবা সংখ্যা অপেক্ষা অধিক হতে পারে না। মানে যোগবোধক যতগুলো মূল আসবে এবং যতবার চিহ্ন পরিবর্তন হবে সেইটা চিহ্ন পরিবর্তনের চেয়ে মূলের পরিমাণ অবশ্যই বেশি হবে না, হয়তো সমান হবে অথবা কম হবে। এবং উহার বিয়োগবোধক মূল, যদি বিয়োগবোধক মূল আমরা বের করবো, আমরা দেখলে বুঝতে পারবো ম্যাথটা করলে বহুপদী f(-x), তার মানে আমাদের f(x) বের করতে হবে, f(-x) বের করতে হবে। বের করার পর চিহ্ন যতগুলো পরিবর্তন হবে সেটারও হচ্ছে কি হবে না, অধিক হবে না বিয়োগবোধক মূলের সংখ্যাটা। আচ্ছা আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি, প্রশ্নটা একটু করার চেষ্টা করি, তাহলে তোমরা কি করতে পারবা। এই যে ডেকার্টের চিহ্নের নিয়ম, এটা খুব সহজে বুঝতে পারবে ব্যাপারটা। আচ্ছা তো প্রথমত এক্সাম্পল 41। আচ্ছা দেখো একটু ধরি f(x) ইকুয়াল হচ্ছে 4x⁴ প্লাস x² প্লাস 3x মাইনাস 1, তাই না? তো এখন আমাদের যেটা দেখতে হবে ডেকার্টের মানে রুলস অনুযায়ী, প্রথমত এটা কিন্তু যোগবোধক। এই যে দেখো পজিটিভ f(x), যখন f(-x) থাকবে তখন কিন্তু এটা বিয়োগবোধক, কারণ -x আছে, f(-x), ওকে। তো পজিটিভ f(x) এর ক্ষেত্রে এখানে কি আছে, প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এরপর কি মাইনাস, তাই না? তো এখানে চিহ্ন পরিবর্তন কোথায় ঘটেছে আমাদের এটা দেখতে হবে। তো এই সমীকরণের প্রথমে দেখো f(x) এর জন্য প্লাস প্লাস প্লাস, এরপর কি মাইনাস, এখানে কিন্তু কি একবার চিহ্ন পরিবর্তন আমাদের ঘটলো, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি যে যোগবোধক যে মূলটা আমাদের হচ্ছে ডেকার্টের যে উপপাদ্যের ওখানে থিওরিটা দেওয়া আছে সেখানে দেখো যোগবোধক মূলটা তাহলে কি পেলাম, আমরা 1 পেলাম। কারণটা হচ্ছে চিহ্নের পরিবর্তন এখানে একবার ঘটেছে, ওকে। তো এখানে যেটা হচ্ছে লেখা আছে দেখো একটু বিস্তারিত, যে এখানে বইয়ে যেটা লেখা আছে যে তোমরা এভাবে লিখে দিবা যে যেহেতু এখানে f(x) রাশিটির একটি চিহ্নের পরিবর্তন আছে, প্লাস প্লাস প্লাস, শুধু মাইনাস রাশি কি আছে একবার প্লাস থেকে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এর জন্য কতবার পরিবর্তন হয়েছে, প্লাস থেকে মাইনাস একবার, কিন্তু মাইনাসের পর যদি আবার যদি প্লাস থাকতো তাহলে কি হলো, মাইনাস থেকে প্লাস হয়ে গেল, তাহলে দুইবার পরিবর্তন থাকতো। কিন্তু মাইনাসের পর যদি আবার মাইনাস থাকতো, মাইনাসের পরে মাইনাস, কোনো পরিবর্তন নাই, তার মানে ওই একবার পরিবর্তনই হয়েছে, আমরা বুঝতে পারবো। ব্যাপারটা আমি একটু ক্লিয়ারলি আসলে আমাদের বোঝানো উচিত তোমাদের। তাহলে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তো এখানে চিহ্ন পরিবর্তন কবে ঘটেছে দেখি, প্লাস প্লাস কোনো পরিবর্তন ঘটেনি, একই চিহ্ন, এবার মাইনাসে চলে আসছে, একবার ঘটলো, এবার মাইনাস থেকে আর প্লাসে আসছে, সেম চিহ্ন না, আরেকবার পরিবর্তন ঘটলো, এবার প্লাস থেকে আবার মাইনাস আছে, আরেকবার পরিবর্তন ঘটলো। এখানে একটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাস সেম জিনিস, পরিবর্তন ঘটে নাই। তো ব্যাপারটা সেমই, এই আমরা যে সমীকরণ দেখে বুঝতে পারতেছি আসলে চিহ্ন পরিবর্তন কতবার ঘটেছে। তাহলে এখানে আমরা লিখে ফেলবো এইভাবে, যে প্রশ্ন যেভাবে দেওয়া আছে যে এখানে f(x) রাশিটিতে একবার চিহ্নের পরিবর্তন আছে, সুতরাং ডেকার্টের চিহ্ন রীতি অনুসারে প্রদত্ত সমীকরণটির একটির বেশি যোগবোধক কি থাকবে না, বাস্তব বীজ থাকতে পারে না। কারণ ওই তো ডেকার্টের যে উপপাদ্যটা পড়লাম যে যোগবোধক মূলটা কি চিহ্ন পরিবর্তনের বেশি থাকবে না, যতবার চিহ্ন পরিবর্তন হবে তার থেকে কম থাকবে অথবা সমান। তো একের কম তো আর কিছু হয় না, 0, সো একবারই থাকবে, বেশি যোগবোধক বাস্তব বীজ থাকতে পারে না। আবার এখন কি করতে হবে আমাদের, যোগবোধকের ব্যাপারে নিয়ে এলাম, এখন আবার বিয়োগবোধকের ক্ষেত্রে -6। তো -6 এর জন্য কি সমীকরণটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, 4 - x ছিল -x⁴ হয়ে যাবে, প্লাস x² ছিল এখানে -x⁴ হয়ে যাবে, প্লাস 3x ছিল এখানে যাবে -x -1। জাস্ট খুবই সহজ, এই -x এর জায়গায় দেখো, জাস্ট মূল সমীকরণে x এর জায়গায় আমরা কি করব, -x বসাই দেব। এই যে দেখো মূল যে সমীকরণটা ছিল, কারণ আমাদের এখানে যোগবোধক f(x) আরেকবার f(-x) এর মানটা বের করে চিহ্ন পরিবর্তন দেখতে হচ্ছে। আচ্ছা একটু হিসাব করি, তাহলে আমাদের এখানে আসবে 4 -x এর উপর 4 মানে জোড় সংখ্যা পাওয়ার x4,
এখানে মাইনাস এক্স মানে এক্স স্কোয়ার জোড়বোধক, এখানে মাইনাস প্লাস মানে মাইনাস থ্রি এক্স, এরপর -1। তো একেবারে চিহ্ন পরিবর্তন কভার করছে, এখানে প্লাস এখানে প্লাস, তোমাদের কিন্তু বোঝানোর জন্য প্লাস দিয়ে নিচ্ছে, এখানে কি মাইনাস এখানে মাইনাস। তো দেখো প্লাস প্লাস চিহ্ন পরিবর্তন করে নাই, প্লাস থেকে মাইনাসে চলে আসছে মানে কি একবার চিহ্ন পরিবর্তন হলো, মাইনাস থেকে আবার কিছু চলে গেছে মাইনাসে, মানে একই জিনিস, মানে চিহ্ন পরিবর্তন করে। তাহলে এখানেও আমাদের চিহ্ন পরিবর্তন করা ঘটলো একবার। তাহলে আমরা বলতে পারি যে এখানে বিয়োগ বোধক মূলটা কত, মূল হচ্ছে 1। তাহলে এখন নিচে ভাবে লিখে দেবা যে এখানে f মাইনাস এক্স রাশিটিতে একটি চিহ্নের পরিবর্তন আছে, সুতরাং ডেকার্টের চিহ্নিত অনুসারে সমীকরণটি একটার বেশি বিয়োগবোধক বীজ থাকতে পারে না, কারণ যতবার চিহ্ন পরিবর্তন হবে তার চেয়ে আমাদের যে বীজ বা মূল সেটা কি অবশ্যই কম থাকবে, অবশ্যই এটা কি এই মাইনাস এক্স দেখে এটা কি বিয়োগবোধক। আচ্ছা, এখন প্রদত্ত সমীকরণটা কয় ঘাতের, এক্স টু দি পাওয়ার 4 মানে 4 ঘাতের, সুতরাং এর 4টা বীজ থাকবে, অবশ্যই কয়টা বীজ থাকবে আমি বলছি যে পাওয়ার যেটা থাকবে সেটা হচ্ছে বীজ, মূল অতগুলো বীজ থাকবে। তো এখন সমীকরণটি কমপক্ষে, এখন দেখো এই যে আমরা বিয়োগবোধক এবং যোগবোধক যে মূলটা পাবো এবং যে মূলটা থাকার কথা সেটা থেকে ওটা বাদ দিতে হবে। তো এটা হচ্ছে যোগবোধক, এটা হচ্ছে বিয়োগবোধকের মূল। তো বাদ দেওয়ার পরে তাহলে 4 মাইনাস কত থাকে 2 ইকুয়াল হচ্ছে 2, 1 প্লাস 1 2। তো এই 2টা হচ্ছে আমাদের কি দেখো এখানে বলছে যে এই যে 4টি বীজ থাকবে অর্থাৎ প্রদত্ত সমীকরণটি কমপক্ষে বিয়োগবোধক এবং যোগবোধক মূলটা বাদ দিব, দেওয়ার পরে যে বীজটা থাকবে সেটা হচ্ছে কাল্পনিক বীজ, আর যোগবোধক আর বিয়োগবোধকের জন্য যে বীজগুলো পাবো সেগুলো হচ্ছে বাস্তব বীজ। সুতরাং প্রদত্ত সমীকরণে বাস্তব বীজ থাকলে দুটি বেশি থাকতে পারবে না, কারণ এখানে দুইটা তো বীজ কাল্পনিক বীজ আছে, মোট বীজই তো 4টা বা মূল, তাহলে বা রুট 2 আর 2 কত হয় 4 হয়। আবার প্রদত্ত সমীকরণ কমপক্ষে দুইটা কাল্পনিক বীজ থাকবে, মানে দুইটা কাল্পনিক বীজ থাকবে, দুইটা হচ্ছে বাস্তব বীজ থাকবে। তো এটাই হচ্ছে ডেকার্টের নিয়ম। তো 19 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সরি 47 নাম্বারটা খুব ইজি। এখানে প্রথমত কি করবা, সমীকরণটা তোলার পরে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 নিলাম, এরপরে এবার হচ্ছে পজিটিভ 1 মানে এটা কি এই প্রথম পদের জন্য প্লাস মাইনাস 1, 0 পদের জন্য প্লাস মাইনাস 2 এবং হচ্ছে 3 না নিয়ে আমরা তৃতীয় একবার শেষের পদের জন্য নিয়েছি প্লাস মাইনাস 4 শেষের সদস্য। তো এখানে উদ্দীষ্ট সময় পরীক্ষা করতে হবে মূলের সীমা নির্ণয় করার জন্য, এটা আসে না, এগুলো ভুল ভবিষ্যৎ আসে। আর বাস্তব মূলের সংখ্যা এবং অবস্থান নির্ণয় করতে হবে। দেখো উদ্দীষ্ট সময় পরীক্ষাটা কিভাবে করবা, ডেকার্টের যে রুলসটা আছে সেই রুলস অনুযায়ী করার চেষ্টা করবা। তো দেখো এখানে x টু দি পাওয়ার 6 আছে, এরপর কি x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 3 থাকবে, তারপর তো x স্কয়ার। তো এই পর্যন্ত কি মূলগুলা কিন্তু মিসিং। তাহলে আমরা কি করব, সিনথেটিক প্রক্রিয়া যেভাবে করছি সেভাবে এই সমীকরণের আগে মানগুলো নিয়ে আসবো 1 0 0 0 -2 এরপর 3 এরপর কি -4। তো এখন আমরা প্রথমত পজিটিভ 1 এবং পজিটিভ 2 দিয়ে মান বের করার চেষ্টা করব। তো 1 না 1 কে 1 1 চলে গেল, সিনথেটিক ভাগ ক্রিয়া প্রয়োগ করব, এখানে করব এখানেও, এখানে 1 এর জন্য এখানে 2 এর জন্য। তাহলে এখানে দেখতে যাচ্ছে যে f of x কে x - 2 দ্বারা সিনথেটিক ভাগ ক্রিয়ার যোগফল সারিতে নন নেগেটিভ সংখ্যার সমাবেশ ঘটেছে। এখানে কোনো নেগেটিভ মান আছে দ্বিতীয় সারিতে নাই, তো সো x - 2, তাহলে প্রদর্শনের বাস্তব মূল্যের উদ্দেশ্য সময় হলো 2, মানে 2 পর্যন্ত আসতেই দেখতেছো যে পজিটিভ উদ্দেশ্য সময় পজিটিভ নেওয়ার চেষ্টা করবা, 1 এরপর কি নিলাম 2 এরপর 4 নিতাম যদি এখানে কি আসতো না পজিটিভ মান, যদি আসতো না সবগুলা। তো উদ্দেশ্য সময় থাকবে তখনই যখন যেটার সঙ্গে আমরা সিনথেটিক ভাগ করার পর দেখবা যে হচ্ছে ভাগফল গুলান সবগুলো পজিটিভ আসছে। সিনথেটিক ভাগ পদ্ধতি অনেকবার বুঝালাম, সো আর বুঝাবো না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে উদ্দেশ্য সময় 2, নির্ভর সময় মাইনাস মানগুলো নেব। তো সেম ভাবে x6 এর হচ্ছে সহগ 1, এরপর x5 এর সহগ 0, x4 এর সহগ 0, x3 এর 0, এরপর x স্কয়ার এর সহগ কি -2। তুলে কি করবা, -1 দ্বারা 1 কে 1 আসবে, 1 দিয়ে গুণ করে এখানে বসাবা, আর -1 দ্বারা এটা ক্যালকুলেশন যেটা আসবে সেটাকে গুণ করে এখানে বসাবা, সিনথেটিক ভাগ পদ্ধতি করবা আর -2 দ্বারা। তো করার পরে দেখবা যে মাইনাসের মানটাই আসতেছে বারবার, যে বিয়োগ কত একের সঙ্গে করার পর আসছে 2 এর সঙ্গে, তো 4 এর সঙ্গে করলেও আসবে। তার মানে x+2 বার দ্বারা সিনথেটিক ভাগ করে যোগফল সারিতে পর্যায়ক্রমিক যোগপদক বা বিয়োগপদক সংখ্যার আবির্ভাব ঘটেছে, মানে পরস্পর যোগপদক এবং বিয়োগপদক। সুতরাং প্রদত্ত সমীকরণে বাস্তব মূল সময় নির্মূল সময়টা কত হবে, এই যে কত পর্যন্ত নিলাম, এটা -2 পর্যন্ত নিয়ে দেখতেছি যে যোগপদক বিয়োগপদক আসছে, 4 নিলেও আসবে। তো তোমরা এখানে লিখে দেবা যে নির্মূল সময় হচ্ছে -2, যেহেতু ওখানে 2 বার নিছি এখানেও 2 বার নিতে। এখন দ্বিতীয় অংশ কি বলতেছে যে মূলের সংখ্যা এবং অবস্থান নির্ণয় করতে হবে। মূলের সংখ্যা এবং অবস্থান কিভাবে নির্ণয় করবা, ডেকার্টের যে রুলসটা x6 to x² + 3x - 4, তাই না। তো এবার কি প্লাস মাইনাস প্লাস মাইনাস কতবার চিহ্ন পরিবর্তন ঘটছে, প্লাসের পর মাইনাস হয়েছে একবার, আবার প্লাস হয়েছে 2 বার, প্লাস থেকে মাইনাস হয়েছে একবার, মাইনাস থেকে প্লাস হয়েছে 2 বার,
দুইবার হলো, প্লাস থেকে আবার মাইনাস, তাহলে তিনবার পরিবর্তন ঘটলো কিন্তু এখানে। তাহলে যেহেতু তিনবার পরিবর্তন করে যাচ্ছে, এফএক্স এর সর্বোচ্চ তিনটি ধনাত্মক মূল থাকবে, যতবার পরিবর্তন হবে সুতরাং জি যোগবোধক মূল থাকবে বললাম। এবার মাইনাস ঋণাত্মক করে ফেলো। তো এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস এখানে মাইনাস এক্স দেওয়ার ফলে দেখা যাবে যে সমীকরণটা একটু চেঞ্জ হবে, মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। এখানে দেখো চিহ্ন পরিবর্তন কি গেছে, প্লাস মাইনাস মাইনাস, তাই না? তো প্লাস থেকে মাইনাস একবার শেষ পরিবর্তন করছে, তার মানে এখানে আমাদের সর্বাধিক কয়টা মূল থাকবে, বিয়োগবোধক মূল একটা থাকবে। সুতরাং পৌত্র মূলে চারটি বাস্তব মূল থাকতে পারে, মোট চারটি। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের টু দেখলাম, এরপর কি দেখলাম, মাইনাস টু। তো কেন চারটি বাস্তব মূল থাকবে, কারণটা হচ্ছে আমরা মূল বের করার রুলসটা কি জানি, যে পাওয়ার যেটা থাকবে তোমার ছয়টা মূল থাকার কথা, কিন্তু মাইনাস হবে, যোগবোধক মূল দেখলাম কয়টা, তিনটা, আর বিয়োগবোধক মূল দেখলাম একটা, তাহলে ছয় মাইনাস হচ্ছে কত, তাই না, থ্রি, আর হচ্ছে ওয়ান। আচ্ছা, তার মানে আমাদের এখানে হচ্ছে ফোর। তো এই যে বিয়োগবোধক আর যোগবোধকের যেটা সেটা হচ্ছে বাস্তব মূল, আর এটা বিয়োগ করার পরে দুই আসছে, যেটা হচ্ছে কাল্পনিক মূল। তার মানে যোগবোধক আর বিয়োগবোধকের মূলগুলো যদি যোগ করা হয় তাহলে কত আসবে, ফোর আসবে। সো এটা চারটা বাস্তব মূল থাকবে, এবং এর উদ্দেশ্য সীমা হচ্ছে টু, এবং নিম্ন সীমা হচ্ছে মাইনাস টু। তো আমাদের অধ্যায় শেষ হয়ে গেল, ঠিক আছে। আসলে লাইভে আজকে রাতে ক্লাস কেউ করতেছে না, সো এটা দ্রুত শেষ করে দিলাম। ক্লাসে উপস্থিত তেমন কেউ না থাকলে আর কি এনার্জি পাওয়া যায় না। তো নেক্সট ক্লাসে অন্য কোনো চ্যাপ্টারে দেখা হবে ইনশাআল্লাহ। ডিপ কোশ্চেন গুলো তোমার করে নেবা, দেখলাম সালে আসছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।